শ্যামল এই বাংলার প্রাণ আমাদের কৃষি ও কৃষক। মাঠের ঘাম আর নিরন্তর পরিশ্রমে যারা সচল রাখেন দেশের অর্থনীতির চাকা, তাদের সুখ দুঃখ আর সাফল্যের গল্প নিয়ে গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন আমার কৃষিতে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদা মালেক শাওলিন। এই সপ্তাহের আয়োজনে থাকছে সারা বাংলাদেশের কৃষি সংবাদ, কৃষিতে সাফল্য, কৃষি বিষয়ক জিজ্ঞাসা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধুনিক কৃষি পদ্ধতিতে ড্রাগন চাষে সফল এক প্রবাসী যুবক। স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতা পেলে ড্রাগন ফল উৎপাদন আরও বাড়বে বলে মনে করেন কৃষকরা। দেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বিদেশি ফল ড্রাগন। এবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এই ফল চাষ করে সফলতার নতুন গল্প রচনা করেছেন প্রবাসী সাইফুল্লাহ। মাত্র ৬ বিঘা জমিতে ড্রাগন চাষ করেই ভাগ্য খুলেছে তার। বাগানে ৮ জন লোক দিয়ে শুরু করেন ড্রাগনের আবাদ। শুরুতে কিছুটা ঝুঁকি থাকলেও এখন সেই সিদ্ধান্তই এনে দিয়েছে সাফল্য। প্রতিবছর তার আয় হচ্ছে ১৫ থেকে ২০ লাখ টাকা। শুধু স্থানীয় বাজারই নয়, দেশের বিভিন্ন জেলাতেও যাচ্ছে এই ফল। এতে প্রবাসী সাইফুল্লাহ যেমন স্বাবলম্বী হচ্ছেন, তেমনি গ্রামের অর্থনীতিও হচ্ছে সমৃদ্ধ। কৃষি অফিস থেকে আমরা সহযোগিতা পাই, অবশ্যই ব্যবসা বৃদ্ধি পাবে, আরো নেক্সটে আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে। এখানে কাজ করি আজ প্রায় ৫ বছর যাবৎ। মালিক একজন সৌদি প্রবাসী। আর আমাদের এখানে যে ড্রাগনগুলো পাইবেন এগুলো একদম অর্গানিক এবং বিষমুক্ত। আশা করি ওদের দেখা দেখে আরো অনেকেই করবে, আর এটা আমি আশা করি যে এটা খুব লাভবান একটা ব্যবসা। স্থানীয় কৃষি কর্মকর্তারাও দিচ্ছেন প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা। নবীনগর পৌরসভার সুহাতা যে প্রবাসী নার্সারিটি আছে সেটা একটি আইকনিক ফল বাগান। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে বৃহত্তর একটি ড্রাগন বাগান। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা পৌরসভা যিনি আছে উনি সার্বক্ষণিক এখানে পরামর্শ দিয়ে আসছে। আমরা সরকারের ফ্ল্যাট রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্টের আওতায় তাকে একটি বিনামূল্যে গার্ডেন টিলার দিয়েছি, যেটি দিয়ে বাগানে চাষবাস করা সহজ হয়, এবং একটি পাওয়ার স্প্রেয়ার দিয়েছি, যেটি দিয়ে খুব অল্প সময়ে পুরো বাগানে বালাইনাশক স্প্রে করা সহজ হয়। ড্রাগন ফল চাষ করে শুধু নিজের স্বপ্নই নয়, গ্রামের অর্থনীতিতেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন এই প্রবাসী। সঠিক প্রশিক্ষণ আর উদ্যোগ থাকলে এমন সফলতা ছড়িয়ে পড়তে পারে পুরো উপজেলায়, এমনটাই মনে করেন নবীনগরবাসী। নাটোরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিদেশি জাতের সুমিষ্ট আঙ্গুর। পলিনেট হাউস ভিত্তিক কৃষি উদ্যোগে সফল হয়ে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন নাটোরের এক কৃষক। বাগান জুড়ে থোকায় থোকায় ঝুলে থাকা আঙ্গুর দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। উত্তরবঙ্গের রকমারি ফলের ভাণ্ডার হিসেবে পরিচিত রাজসিক নাটোর। আম, পেয়ারা, ড্রাগন, মাল্টা কিংবা কমলার পর এবার নাটোরের মাটিতে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে বিদেশি জাতের আঙুর। নাটোরের কান্দিভিটুয়া এলাকার কৃষক আমজাদ হোসেন আঙ্গুরের ৩৬টি জাত পর্যবেক্ষণ করে বাংলাদেশের জলবায়ুর সঙ্গে উপযোগী রাশিয়ান বাইকুনুর, ডিকসন ও ভ্যালিস এই ৩টি জাত নির্বাচন করেন। ৩ বছর আগে ৫০ শতক জমির ওপর নির্মিত পলিনেট হাউসে রোপণ করেন ১১৭টি আঙ্গুরের চারা। শখের বসে শুরু করা, বিভিন্ন জায়গা থেকে আমি ৩৬টা জাত সংগ্রহ করি। তো এই বছরে আশা রাখছি আরো বেশি আঙ্গুর ধরছে, এবং এই বাগান থেকে অনেকেই কিন্তু নতুন করে উদ্বুদ্ধ হচ্ছে, যারা নতুন আঙ্গুর চাষে যারা কাজ করতেছে। একেবারে সহজলভ্য দামে আমরা এই আঙ্গুরটা কিনে খেতে পারি, এরকম আসলে উদ্যোগ নিয়ে কিন্তু আমরা যাত্রা চালিয়ে যাইতেছি। নিয়মিত পরিচর্যা, সঠিক সেচ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে মাত্র ১ বছরের মধ্যেই আসে কাঙ্ক্ষিত ফলন। এখন প্রতিটি গাছ ভরে উঠেছে বড় বড় থোকায় ঝুলে থাকা রসালো ও সুস্বাদু আঙ্গুরে। তার এই সফলতা স্থানীয়দের মাঝেও নতুন সম্ভাবনার বার্তা ছড়িয়ে দিয়েছে। ফল আসার পর তা দেখতে প্রতিদিন বাগানে ভিড় করছেন স্থানীয়রা। তা আমি শুনলাম যে বাণিজ্যিকভাবে একটা আঙ্গুরের বাগান তৈরি হয়েছে, এই কৌতূহলবশত আসলাম দেখতে। আমারও ইচ্ছা আছে যে আসলে দেখি যদি কেমন অভিজ্ঞতার উপর ভিত্তি করি বিদেশি ফল আমাদের দেশে এরকম হারে উৎপাদন হচ্ছে। এটা প্রকাশ করে যে আমাদের যে কৃষকরা এখন অনেক আপডেট হয়েছে। নাটোরের এই সফলতা অন্য কৃষকদেরও উৎসাহিত করবে বলে মনে করছেন কৃষি বিভাগের কর্মকর্তা। বাইকনুর জাতের যে আঙ্গুর সেটা কিন্তু চাষ করছে, এর যেহেতু সুমিষ্ট এবং স্বাদযুক্ত, এই কারণে কিন্তু মানুষ পছন্দ করছে। আমাদের দেশে যদি এই আঙ্গুরটি চাষ করা হয় ব্যাপকভাবে, তাহলে আমার মনে হয় যে বিদেশ থেকে যে আঙ্গুর আমদানি করা সেটি কিন্তু কমে যাবে। নতুন নতুন ফল চাষে সফলতার ধারাবাহিকতায় নাটোরের কৃষকরা আবারও দেখিয়ে দিলেন সম্ভাবনার নতুন পথ। থোকায় থোকায় ঝুলে থাকা আঙ্গুর শুধু একটি বাগানের গল্প নয়, বরং দেশের কৃষিতে নতুন সম্ভাবনারও প্রতিচ্ছবি।
শেরপুরের নালিতাবাড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক। উপজেলার মোট ৪,৪15 জন কৃষকের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে আমন ধান চাষের জন্য ২,০০০, মরিচ চাষের জন্য ৭০ জন, লেবু চাষের জন্য ৫০ জন, বৃক্ষরোপণের জন্য ৫৪৫ জন এবং শাকসবজি উৎপাদনের জন্য ১,৭৫০ জন কৃষককে প্রণোদনা সহায়তা দেয়া হয়। কয়েকদিনের উজানের ঢল ও টানা বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তার চরাঞ্চলের কৃষকদের আয়ের অন্যতম উৎস বাদাম ক্ষেত তলিয়ে গেছে। পানিতে ভিজে বাদামের ব্যাপক ক্ষতি হওয়ায় বড় অঙ্কের লোকসানের আশঙ্কায় দিন কাটছে চাষিদের। তবে স্থানীয় কৃষি বিভাগ বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম। তিস্তার চরাঞ্চলের বুক জুড়ে চৈত্র বৈশাখ মাসে কষ্ট করে ফলানো এই বাদামই ছিল হাজারো কৃষকের উপার্জনের অন্যতম উৎস। আর কিছুদিন পরই কুড়িগ্রামের চরাঞ্চলের চাষিরা হাসি মুখে ঘরে উঠাতেন বাদাম। কিন্তু হঠাৎ করে নেমে আসা উজানের ঢল আর বৃষ্টিতে বাদাম ক্ষেত তলিয়ে যাওয়ায় মাটির নিচেই বাদাম নষ্ট হওয়ার উপক্রম। ২.৫ একর মাটি আবাদ করছি, ২.৫ একরের মধ্যে আর কি ২০ শতক মাটি আমার ক্ষতি হয়েছে আর কি। আমার ৬ একর ধানে বাদাম আবাদ করছি, তার মধ্যে ২ একরের বন্যা নষ্ট হয়ে গেছে। মানবে ভাই নাই, যদিও আনছি কিছু কিছু দেখছে, কারো গেছে নৌকি ভাঙে গেছে। ধার দেনা নিয়ে বাদাম চাষ করে এখন কিভাবে তাদের ঋণ শোধ করবেন সেই দুশ্চিন্তায় দিন কাটছে চরাঞ্চলের চাষিদের। মাটি আবাদ করছে ৩ একর, ৩ একরের মধ্যে ১ একর বাদাম পাইয়ে নেই, আর ২ একরের বাদাম যাই হোক কষ্ট মষ্টে চলতে পারছি। কামলা খরচ বেশি গেছে, তাতে আবাদ করি পোষায় না। বাদামটা পানি উঠিয়ে মনে কর ডুবি গেছে, হাত ধর করে বাদামটা পুড়ে ফেলাই ওইভাবে মনে কর তোলা হয়েছে। তবে সামান্য ক্ষয়ক্ষতি হলেও এবছর বাদাম চাষের লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি ভালো লাভের আশা কৃষি বিভাগের। গত দুদিনে উজানের পানিতে আমাদের বাদামের কিছু কৃষক আমাদের বাদাম পরিপক্ক অবস্থায় উঠাতে পারেনি, তবে ম্যাক্সিমাম বাদামই আমাদের উত্তোলন শেষ হয়ে গেছে। ওদের শুকালে বাদামের কালারটা ভালো হবে এবং তারা বাজারে সেটি বেশি দামে এবং ভালো দামে বিক্রি করতে পারবে বলে আমরা আশা করছি। তিস্তার এই অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পাবনার ঈশ্বরদী উপজেলার সরাইকান্দি ও বাঘহাসলা গ্রামে কয়েকশো বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে প্রতি বছর নষ্ট হচ্ছে ৪০০ বিঘা জমির ফসল। সংকট সমাধানে কালভার্ট ও ড্রেন নির্মাণের আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। ভারী বৃষ্টিতে হাঁটু সমান পানিতে তলিয়ে থাকে জমির ফসল। নিষ্কাশন ব্যবস্থা না থাকায় রোপণকৃত ফসল নষ্ট হয়ে যায় প্রতি বছর। এতে মুষড়ে পড়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার সরাইকান্দি ও বাঘহাসলা গ্রামের কৃষকরা। বর্ষা মৌসুমে এলেই তলিয়ে যায় ৩ ফসলি জমি। কয়েক বছর ধরে চলা সমস্যার কারণে কৃষকের ফসল উৎপাদনের সব পরিকল্পনা ভেস্তে যায়। এই এলাকায় কোনো ড্রেন নাই, কালভার্টের ব্যবস্থা নাই। ধান পান আবাদ করি, পয়সা খরচ করে আমরা ১৬ আনা ফসল পাইনি বাপ। ব্রিজটা তৈরি করে দিলে পরে আমাদের পানি মনে করেন নিচে নেমে যাবে। আবাদ করে জুত হবে, ফসলটা মায়ের হবে না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, কালভার্ট ও ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। বর্তমান সরকার এই জলাবদ্ধতা নিরসনের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। তার এই উদ্যোগে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকল্পটা বাস্তবায়ন করতে পারি। স্বাদের ফসল বাঁচাতে জমির পানি নিষ্কাশনে দ্রুত আশ্বাস বাস্তবায়নের দাবি জানিয়েছেন সরাইকান্দি ও বাঘহাসলা গ্রামের চাষিরা। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, তবে কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরেই। বিরতির পর আপনাদের জানাবো ১২ মাসে তরমুজ চাষে সফলতার গল্প। দর্শক, গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আমার কৃষিতেই আপনাদের আবারও স্বাগত। ১২ মাসে তরমুজ চাষে সফল টাঙ্গাইলের ভুয়াপুর নিকরাইল গ্রামের এক কৃষক। অধিক ফলনশীল ও লাভজনক হওয়ায় নতুন এ জাতের তরমুজ চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। কৃষি বিভাগ বলছে ১২ মাসে এই তরমুজের আবাদে কৃষকদের ভাগ্যের চাকা ঘুরবে। সাধারণত রবি মৌসুমে নভেম্বর থেকে ফেব্রুয়ারি তরমুজ উঠানো ও বিক্রয়ের সময়। তবে অসময়েই ১২ মাসি তরমুজ চাষ করে সফল হয়েছেন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার নিকরাইল গ্রামের কৃষক রফিকুল ইসলাম রিপন।
উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি গবেষণার উদ্ভাবিত বাড়ি ১ ও ২ জাতের ১২ মাসি তরমুজ চাষ করে তারে সাফল্য। ২৫% আবাদি জমিতে মাত্র ৫০,০০০ টাকা দিয়ে শুরু করেন তিনি। আবাদ ভালো হওয়ায় প্রায় ৩ লক্ষ টাকা আয়ের আশা করছেন কৃষক রফিকুল। এখানে আমার যে ৫০,০০০ টাকা খরচ হয়েছে, আমি ৩ লক্ষ টাকা প্রফিট পাবো ইনশাল্লাহ। আমার দেখা দেখে আরও ২টা ব্যক্তি আগায় আসছে এবং স্যারদের সাথে পরামর্শ করেছে আগামীতে ওনারা এই আবাদ করবে এবং আমি আমার টার্গেট আগামীতে ৬ বিঘা এখানে করব। কৃষকরা বলছেন নতুন জাতের তরমুজে উৎপাদন বেশি হওয়ায় লাভের সম্ভাবনা বেড়েছে। এই সিজনে নতুন তরমুজ দেখে আমরা খুব ভালো লাগতেছে আমাদের দেখে আমার মনে হয় যে আমি আরো উৎপাদন চাষ করি আর কি। অনেক লোক আহে তামসা দেখতে, দেখে বলছে যে হ্যাঁ আমরাও এগুলা করব, আমাদের খুব ভালো লাগছে। কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেয়া হচ্ছে দাবি কৃষি বিভাগের। এটা অত্যন্ত লাভজনক একটা ফসল এবং কি আমরা চাচ্ছি যে এটা পুরো গোয়াপুরের যেখানে আবাদযোগ্যভাবে তরমুজ চাষ করা যায় সেসব কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করে যাচ্ছি এবং কি আমাদের মাঠ পর্যায়ে যারা আছেন তারা এটা এই বিষয়ে কাজ করে যাচ্ছে। কৃষি বিভাগের প্রত্যাশা, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের নতুন উদ্ভাবিত ২টি হাইব্রিড জাতের ১২ মাসি তরমুজ চাষে কৃষকদের ভাগ্যের চাকা আরও গতিশীল হবে। বগুড়ার শিবগঞ্জে নকল ও নিম্নমানের বীজ ব্যবহার করে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। ভালো ফলনের আশায় হাইব্রিড জাতের ধান চাষ করে প্রতারিত হয়েছেন তারা। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তা। পুরো মাঠ সবুজে ছেয়ে থাকলেও একটি গাছেও আসেনি ধানের শীষ। সবাই যখন সোনালী ধান কাটায় ব্যস্ত, তখনই বুক ভরা কষ্ট নিয়ে উদাস বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের কৃষক আবুল কালাম। তবে এই ধানটা কামড় না হলে আমার এই সংসার বা এই সোল পড়লে কি অবস্থা কর্ম, সে অবস্থাটাই ব্যবস্থা সবাই করে দেবে। সাতদিকে ম্যাটিরাও একই অবস্থা হয়। ভালো ফলনের আশায় স্থানীয় এক ডিলারের পরামর্শে ভিএনআর হাইব্রিড ১ জাতের বীজ কিনে প্রায় ৬ থেকে ৭ বিঘা জমিতে সেই চারা রোপণ করেন কয়েকজন কৃষক। কিন্তু সর্বোচ্চ পরিচর্যার পরও কোনো ফলন আসেনি। মাঠে সব ধান কাটা শেষ হয়ে গেছে, কিন্তু এই ধানটা আছে। এখন মাঠে আমরা ধান দেখিনি, এই ধানটা হবে কি না জানি না। এই বীজের কারণে মানে এই ধানটা সবটুকুই নষ্ট হয়ে গেছে, মানে একটা ধানও আর বাড়িতে আসবে না। বীজ ব্যবসায়ী বলছেন তিনি কেবল বিক্রেতা। যদি কোনো দায় থেকে থাকে তবে তা সংশ্লিষ্ট কোম্পানির। বীজের ব্যাপারে কোম্পানির সঙ্গে আমার কথা হয়েছে, কোম্পানিরা এই দায়ভার নেবে। ক্ষতিগ্রস্ত কালামকে এই কোম্পানি দেখবে। বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে জানিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। যে বিষয়টি নিয়ে আমরা অবগত রয়েছি, আমরা মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাকে আমি নির্দেশ প্রদান করেছি এবং সে অলরেডি মাঠটি পরিদর্শন করে আমাকে অবহিত করেছে। তবে এখন পর্যন্ত কৃষক আমাকে কোনো অভিযোগ করেননি। ভেজাল ও নিম্নমানের ধান বীজ বিক্রিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে প্রশাসনের সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। কুড়িগ্রামের রাজারহাটে আধুনিক প্রযুক্তিতে মাছ ও সবজি চাষের নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। পুকুর, বাড়ির ছাদ এবং উঠানে হচ্ছে এর চাষ। স্বল্প খরচে বেশি মুনাফা হওয়ায় উদ্যোগটি মৎস্য খাতে একটি বড় মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তিস্তার চরাঞ্চলের বুক জুড়ে চৈত্র বৈশাখ মাসে কষ্ট করে ফলানো এই বাদামই ছিল হাজারো কৃষকের উপার্জনের অন্যতম উৎস। আর কিছুদিন পরই কুড়িগ্রামের চরাঞ্চলের চাষিরা হাসি মুখে ঘরে উঠাতেন বাদাম। কিন্তু হঠাৎ করে নেমে আসা উজানের ঢল আর বৃষ্টিতে বাদাম ক্ষেত তলিয়ে যাওয়ায় মাটির নিচেই বাদাম নষ্ট হওয়ার উপক্রম। ২.৫ একর মাটি আবাদ করছি, ২.৫ একরের মধ্যে আর কি ২০ শতক মাটি আমার ক্ষতি হয়েছে আর কি। আমার ৬ একর ধানে বাদাম আবাদ করছি, তার মধ্যে ২ একরের বন্যা নষ্ট হয়ে গেছে। আনবে পাই নাই, যদিও আনছি কিছু কিছু গেছে, কারো গেছে নৌকি ভেঙে গেছে। ধার দেনা নিয়ে বাদাম চাষ করে এখন কিভাবে তাদের ঋণ শোধ করবেন সেই দুশ্চিন্তায় দিন কাটছে চরাঞ্চলের চাষিদের। মাটি আবাদ করছে ৩ একর, ৩ একরের মধ্যে ১ একর বাদাম পাইয়ে নেই, আর ২ একরের বাদাম যাই হোক কষ্ট মষ্টে চলতে পারছি। কামলা খরচ বেশি গেছে, তাতে আবাদ করি কোথায় বাদামটা পানি উঠিয়ে মনে কর ডুবি গেছে, হাত করে বাদামটা পুড়ে ফেলাই, পুড়ে নাই ওইভাবে মনে কর তোলা হয়েছে।
তবে সামান্য ক্ষয়ক্ষতি হলেও এবছর বাদাম চাষের লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি ভালো লাভের আশা কৃষি বিভাগের। গত দুদিনে উজানের পানিতে আমাদের বাদামের কিছু কৃষক আমাদের বাদাম পরিপক্ক অবস্থায় উঠাতে পারেনি, তবে ম্যাক্সিমাম বাদামই আমাদের উত্তোলন শেষ হয়ে গেছে। রোদের শুকালে বাদামের কালারটা ভালো হবে এবং তারা বাজারে সেটি বেশি দামে এবং ভালো দামে বিক্রি করতে পারবে বলে আমরা আশা করছি। তিস্তার এই অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। জমে উঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের শতবর্ষী কৈজুরি নৌকার হাট। শতবর্ষী এই হাটে এখন উঠেছে ছোট বড় নানা আকারের ডিঙি ও কাঠের নৌকা। আকার ভেদে নৌকা বিক্রি হচ্ছে 5,000 থেকে লাখ টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন বন্যার পানি আরও বাড়লে জমে উঠবে কেনা বেচা। বর্ষার মৌসুম এলে বাড়তে থাকে নদ নদীর পানি। নদ নদীর পানি বাড়ার সাথে সাথে নদীর তীরবর্তী এলাকাগুলো পানিতে ডুবে যায়। এ সময় নদী পাড়ের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ডিঙি নৌকা। তাই জমে উঠতে শুরু করেছে শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী কৈজুরি নৌকার হাট। এই হাটে আকার ভেদে ডিঙ্গি ও কাঠের নৌকা বিক্রি হচ্ছে 5,000 থেকে লাখ টাকায়। ব্যবসায়ীরা বলছেন নদীর পানি আরও বাড়লে নৌকার দামও ভালো পাবেন তারা। পানি যত বেশি হবে নৌকায় তত বেশি উঠবে, তত নৌকা কেনা বেচা হবে। একটা নৌকাতে 8,000, 9,000, 10,000, 50,000, 40,000, 30,000 খরচ হয়। একটা নৌকা বানাইতে গেলে 4-5টা মিস্ত্রি লাগে, আর এবং তক্তার নৌকা বানাইতে লাগে হলো 3 দিন। হাটের ইজারাদাররাও জানালেন বর্ষা মৌসুমের প্রায় 4 মাস 20 থেকে 30 লাখ টাকার নৌকা বেচাকেনা হয়ে থাকে। যদি পানি হয় তাহলে হাটে প্রায় 20 থেকে 30 লক্ষ টাকার নৌকার কেনা বেচা হয়। আর যদি পানি না হয় তাহলে এই 50,000, 60,000 কিংবা উপরে 1 লক্ষ টাকা কেনা বেচা হয়। আর সিরাজগঞ্জ ও পাবনা সহ আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ এই হাটে নৌকা কিনতে আসছেন। তারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার নৌকার দাম বেশি। চলাচলের জন্য নৌকা কিনেছি, নৌকার দাম লিখে 3800। আমি পড়তে মধ্যে নৌকাটা কিনেছি। আমি নৌকা কিনতে আসছি। এই নৌকা দিয়ে আমরা কৃষক লোক কৃষিকাজ করি এবং তার মানে মাছ ধরি। আমাদের চরের মধ্যে বসবাস, নৌকার অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, পানি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। শত বছরে শাহজাদপুরের কৈজুরি নৌকার হাট বসে প্রতি শুক্রবার। ভোর থেকে বেচাকেনা চলে রাত পর্যন্ত। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক। মাঠের ফসল আর কৃষকের ঘাম ভেজা শ্রমের প্রতিটি গল্পই আমাদের আগামীর অনুপ্রেরণা। সমস্যা যেমন আছে, সঠিক পরিকল্পনা আর আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কৃষিতে সাফল্য কিন্তু কম নয়। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আমরা আবারও হাজির হব কৃষির নতুন সব খবর ও সাফল্যের গল্প নিয়ে। আর সে পর্যন্ত গ্রিন টিভি নিউজ অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।